This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। আগামীকাল রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং গতকাল রাজ্যপালের বাজেট ভাষণ ছিল এবং তিনি বাজেট অধিবেশন শুরু করেছেন। যে আকচাকচি সম্পর্ক তৈরি হয়েছিল দীর্ঘদিন ধরে রাজ্যপাল অর্থাৎ কেন্দ্র বনাম রাজ্যের সংঘাত, সেই সংঘাতের মধ্যে অনেকটা প্রলেপ তৈরি হয়েছে এবং হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্কের মধ্যে একটা নতুন একটা পর্যায় শুরু হচ্ছে কিনা সেই নিয়ে পর্যালোচনা চলছে। তবে একটা বিষয় খুব পরিষ্কার, লোকসভা সেশন চলছে, সেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে তুলে ধরেছেন যে রাজ্যকে কিভাবে বঞ্চনা করা হচ্ছে, রাজ্য পশ্চিমবঙ্গকে বঞ্চনার কারণ কি। একটা জায়গায় রাজ্যপাল তার ভাষণে বলেছেন, ডেসপাইট ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টস অ্যান্ড নন রিসিপ্ট অফ সেন্ট্রাল ফান্ড, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ নট ব্যাকড আউট ফ্রম ইটস কমিটমেন্ট অফ এনশিওরিং এমপ্লয়মেন্ট অ্যান্ড হাউজিং। এ কথাটা বলেছেন যে কেন্দ্রের একটা কিন্তু আর্থিক অবরোধ রয়েছে, তৎসত্ত্বেও রাজ্য তার নিজস্ব উদ্যোগে তার কমিটমেন্ট রেখেছে, বিশেষ করে হচ্ছে রুরাল এমপ্লয়মেন্ট, যে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে তিনি পরবর্তী ক্ষেত্রে স্পেসিফিক করেছেন যে 100 দিনের কাজের টাকা পাওনা বাকি রাজ্যের। বহু লড়াই আন্দোলন হয়েছে, এক সময় হয়েছিল যে এগুলো সেই লড়াই সেই সময় হয়েছিল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এমনকি দিল্লিতে গিয়ে পর্যন্ত আন্দোলন হয়েছিল তৃণমূল কংগ্রেসের। তথাপি অনড় সিদ্ধান্ত ছিল যে হিসেব ঠিকমতো না পেলে 100 দিনের কাজের টাকা পাওয়া যাবে না। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী সময় বলেন যে রাজ্যে 100 দিনের জায়গায় অন্তত 50 দিন তার নিজস্ব রাজ্যের তহবিল থেকে খরচ করা হবে এবং সেই ব্যাপারে প্রায় 5,680 কোটি টাকা খরচ হয়েছে এবং 31.11 কোটি মানব দিবস তৈরি হয়েছে। হ্যাঁ, তো এই যে পরিস্থিতিতে একটা নতুনভাবে তখন চর্চা শুরু হলো এবং রাজ্যপালের এই ভাষণ স্বাভাবিকভাবে বিজেপি পরিষদীয় দলের পছন্দ হয়নি। তারা বারবার বলেছেন এবং এই ক্ষেত্রে যে কেন্দ্র রাজ্যের কাছে এটা একটা বড় পাওনা এবং গতকাল মুখ্যমন্ত্রী নিজে রিসিভ করেছেন এবং তাকে গাড়ি পৌঁছে দিয়েছেন এবং রাজ্যপাল সিবি আনন্দ বোস পরবর্তী অধ্যায়ে তিনি এটা তাকে যখন বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন করা হয়েছে এই ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি। কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্য, রাজ্যপাল এটা বলতে চাননি, রাজ্যের লিখে দেওয়া ভাষণ রাজ্যপাল পড়েছেন, তিনি এই বিষয়কে বিতর্ক জারি রেখেছেন এবং আগামীকাল এই বাজেটে এখনো পর্যন্ত কেন্দ্র থেকে যে 100 দিনের কাজ বাবদ এবং হচ্ছে প্রধানমন্ত্রীর যে গৃহ, সেই ব্যাপারটাও কিন্তু রাজ্য সরকার নিজেদের টাকায় সেটা পরিচালনা করছে এবং বাংলার বাড়ি হিসাবে অভিহিত করেছে। তাহলে কি এই সম্পর্কটা থেকেই যাবে? অনেক বিষয়ে সুনাম, কিন্তু কিছু কিছু জায়গায় এই জায়গাটা নিয়ে লড়াই এখনও চালিয়ে যাচ্ছে এবং তৃণমূল নিজে এই ক্ষেত্রে সরকার তারা নিজেদের ফান্ড অ্যালট করছে। 2026 নির্বাচনের আগে এর তো অবশ্যই একটা রাজনৈতিক গুরুত্ব আছে। এইসব বিষয় নিয়ে পর্যালোচনা করব আজকে এবং আগামীকাল বিকেল 4টে পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট পেশ করবেন চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের অর্থমন্ত্রী। তিনি আগামীকাল বাজেট পেশ করবেন। তার আগে এই বিষয়টাকে নিয়ে আজকে চর্চায় আমরা থাকব। তার আগে আমি আসব যারা গেস্ট রয়েছেন আজকে প্যানেলে যারা রয়েছেন তাদের কাছে আসার আগে একটু শুভেন্দু অধিকারী এই বিষয়টায় যে সাফাইটা দিয়েছেন সেটা একটু শুনে নেব। রাজ্যপাল মহোদয়কে রাজ্য মন্ত্রিসভা যে বক্তব্য পাঠিয়েছিলেন রাজভবনে, তাতে কেন্দ্রীয় সরকার বিরোধী এবং রাজনৈতিক অনেক বক্তব্য ছিল। আমি ধন্যবাদ জানাচ্ছি রাজ্যপাল মহোদয়কে তার বক্তৃতার আগে
তিনি তার সেই বক্তৃতা ফিরিয়ে দিয়েছিলেন রাজ্য সরকারকে। তিনি বলেছিলেন এগুলো আমি পড়ব না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই রাজ্য সরকার রাজ্যপাল মহোদয়ের আপত্তি করা বিষয়গুলো বাদ দিয়ে নতুন বক্তৃতা পাঠাতে বাধ্য হয়েছেন। অর্থাৎ রাজ্যপাল তিনি চাননি, কিন্তু এটা পড়েছেন এই যে বই, সেটা সিবি আনন্দ বোস, গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা রাজ্য বিধানসভায় তার যে বক্তব্য, সেই বক্তব্যটা ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি আন্ডার আর্টিকেল 175 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই বক্তব্যটি রয়েছে 21 নম্বর অনুচ্ছেদে। সেখানে কিন্তু এই নন রিসিপ্ট অফ সেন্ট্রাল ফান্ড পরিষ্কারভাবে লেখা রয়েছে এবং তিনি সেটা পড়েছেন বিধানসভার অন্দরে। অর্থাৎ এটা কোথাও একটা জায়গায় কিন্তু স্বীকৃতি পেল। কি বলছে ভারতীয় জনতা পার্টি, তার মুখপাত্র রয়েছেন ডক্টর দীপঙ্কর সরকার, মুখপাত্র রাজ্য বিজেপি, তিনি স্টুডিওতে রয়েছেন। ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায়, অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানের কল্যাণী বিশ্ববিদ্যালয়, তিনি রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে, এবং ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, যিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, আর্থিক বিশ্লেষক। ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন ভার্চুয়ালি। আমি একটু দীপঙ্কর বাবুর কাছ থেকে একটু প্রথমে জানতে চাইব, দীপঙ্কর বাবু, কার্যত এই যে স্বীকৃতি, এই যে টাকাটা, এটা কিন্তু প্রাপ্য টাকা। রাজ্য বারবার করে এটা বলেছে, কেন্দ্র বলেছে হ্যাঁ নিশ্চয়ই হিসেব ঠিক মতো হলে এটা দেব, কিন্তু উল্লেখ আছে ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট স্বীকার করে এই যে রাজ্যের রয়েছে, এবং নন রিসিপ্ট অফ সেন্ট্রাল ফান্ড, মানে সেন্ট্রাল থেকে এই বাবদ বাংলার বাড়ি এবং 100 দিনের কাজ বাবদ কিন্তু রাজ্য পায়নি। লক্ষ কোটি টাকার মতো, 1 লক্ষ কোটির কাছাকাছি সে টাকা পাওনা রয়েছে। এই যে স্বীকৃতি, সেটা শুভেন্দুবাবু বলছেন এটা হয়নি, কিন্তু যা বলেছেন, যা প্রিন্টেড, আমি আপনার কাছে এটা তুলে ধরলাম। রাজ্য বিজেপি তো 2026 নির্বাচনে তারা ক্ষমতায় আসতে চাইছে, কিন্তু রাজ্যের যে অধিকার, যারা ভোটার নাগরিক, তাদের সেই অধিকারের জায়গাটা বিজেপি স্বীকার করে না বা করতে চাইছে না, পার্টিকুলারলি এই পোর্শনটায়। কেন? আপনি দেখুন, কেন্দ্রীয় বঞ্চনার কথা বলছেন বিভিন্ন সময়, আপনার এখানে কোনো বিভিন্ন চ্যানেলে আমরা এই ব্যাপারে বলেছি যে কেন্দ্র সরকার টাকা দেয়নি। কোন টাকা দেয়নি একটা শ্বেতপত্র রাজ্য সরকার প্রকাশ করুক, ফার্স্ট কথা। দ্বিতীয় কথা, যদি কেন্দ্র টাকা না দিয়ে দেয়, কী কারণে দিচ্ছে না সেটা জানাক। কেন্দ্রীয় সরকার কিন্তু জানিয়েছে তারা টাকা দিচ্ছে না, তার কারণ হচ্ছে গিয়ে রাজ্য সরকার যে খাতে টাকাগুলো পেয়েছে সেই খাতের টাকা সঠিকভাবে সেই খাতে ব্যবহার করা হয়নি। দ্বিতীয় একটা কথা, যে রাজ্য সরকারের বিভিন্ন সময় কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে দেখেছে রাজ্যের প্রকল্পের নাম বদল হয়েছে, কেন্দ্রীয় প্রকল্পের নাম রাজ্যে এসে বদল হয়েছে, যে খাতে হয়নি সেটা যেমন বললাম। এছাড়াও যে টাকার দেওয়ার সময় উপভোক্তা যেটা পাওয়ার কথা, যেন বাড়িতে বাংলার আবাস যোজনা 1,20,000 টাকা গ্রামের মানুষের পাওয়ার কথা, শহরের মানুষের 3 লক্ষ টাকার একটু বেশি। এবার এই টাকা আমি এখানে চ্যানেলে বলছি, যারা টিভি চ্যানেল দেখছে, সে ওখানে বুকে হাত দিয়ে সে অনুভব করতে পারছে এই টাকা পেতে গিয়ে তাকে কত টাকা কাটমানি দিতে হয়েছে। আমরা বলেছি আপনি হিসেব দেন, টাকা নেন। কেন্দ্রীয় সরকার সারা দেশের রাজ্য, ভারতবর্ষের 27টা রাজ্য যদি হিসেব দিয়ে টাকা নিতে পারে, পশ্চিমবঙ্গ সরকার আমার রাজ্য কেন টাকা নিয়ে সমস্যা আছে? ওয়েবসাইট অনুযায়ী 5টা জেলা নিয়ে সমস্যা রয়েছে। 5টা জেলা না, 5টা জেলা কেন্দ্র এসে হাতে নাতে ধরেছে আর বলেছে অন্য জেলাগুলো এরকম আছে, আপনারা দেখুন। এটা হচ্ছে কি বঞ্চনার ক্ষেত্রে বলছেন। এই দ্বিতীয় একটা পয়েন্ট যেটা কাল থেকে বড় হয়েছে, আমি একটু সময় পেলে আপনাকে বলবো। যখন কেন্দ্রীয় বাজেট আগামীকালের, কেন্দ্রীয় বাজেট হয়েছে, আগামীকাল রাজ্যের বাজেট হবে, রাজ্যের অর্থমন্ত্রী পেশ করবেন, সেটাও ঠিক। রাজ্যপালের ভাষণে আপনার ওই কপিতে আছে, কপিতে দেখুন রাজ্যপালের ভাষণে পশ্চিমবঙ্গের জন্য নতুন করে একটা দারুণ খবর। কি খবর? 600 নতুন মাদ্রাসাকে অনুমোদন দেওয়া হবে। 600। এখন পশ্চিমবঙ্গে মোট মাদ্রাসার অনুমোদন কত আছে? মোট 600 নয়। মাদ্রাসা যেটা ক্লাস 10-এর মাধ্যমে ধরা হয়, সেই মাদ্রাসার সংখ্যা আছে 395। সিনিয়র মাদ্রাসা আছে 102, আর জুনিয়র মাদ্রাসা আছে 112টা, অর্থাৎ 607টা মাদ্রাসা আছে। আর নতুন করে পশ্চিমবঙ্গ সরকার শুধুমাত্র তোষামদের জন্য, আমি এটা তোষামদের জন্য 600টা, আমি জাস্ট শেষ করিনি, 600 নতুন করে মাদ্রাসা তৈরি হবে। এই প্রতিটা মাদ্রাসার মাইনে অ্যাপারেজে 4 জন করে শিক্ষক ধরুন, তাহলে 4 ছক 2400 নতুন মাদ্রাসার শিক্ষক অটোমেটিক আছে। সেখানে তাদেরকে বেতন দেওয়া হবে আপনার টাকায়।
যে টাকা থেকে মাদ্রাসার শিক্ষক হয়ে সাবরাবি বেরোবে, বেরিয়ে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য বোমবাদ্যে তৈরি হয়ে যাবে। সেই জন্যই আমাদের বলা যে বিশেষ একটা সম্প্রদায়কে তুষ্টিকরণ করার জন্য আমি 600 প্রশ্ন করলাম এক, আপনি অন্য না, দিকে আমি গেলেন। মানে- এটা তো আমি রাজ্য- আপনাকে বলছি, আমি মাদ্রাসা আপনি বা বলুন, এইটার ব্যাপারে কেন এখন মাদ্রাসা শিক্ষায় আগামীকাল- যদি কোটি কোটি টাকা ব্যয় হতে পারে, কেন মাদ্রাসা শিক্ষায় কোটি কোটি টাকা ব্যয় করতে পারছেন আপনি? কেন আজকে বেকার ছেলেদের যে চাকরিগুলো খেয়েছেন, যে চাকরির নিয়োগগুলো বন্ধ আছে, সঠিকভাবে করলে তাদেরকে এই অবস্থা হতো? আজকে বেকার ছেলেরা আপনার শিলচড়া দূরত্বে এই পার্ক স্ট্রিটের সামনে বসে আছে, আপনি গিয়ে দেখতে পাবেন ঝড় নেই, বৃষ্টি নেই, শীত নেই, বর্ষা নেই, বসে আছে। অর্থাৎ মমতা ব্যানার্জি শুধুমাত্র তুষ্টিকরণের রাজনীতি করে। আবার আমি কিন্তু এখানে আপনি যেটা বলছেন সেখানে কিন্তু হায়ার এডুকেশন নিয়ে রাজ্যপালের ভাষণে বলা হচ্ছে ইনক্রিজ মানে ইউনিভার্সিটি 12 থেকে 42টা হয়েছে, 13 বছরে 11টা প্রাইভেট। এমন একটা ইউনিভার্সিটি আছে, আমি বলি ওই যে হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি, সেখানে ভিসিও নেই, বিল্ডিংও নেই, নতুন করে একটা বিল্ডিং হয়েছে, পড়ানোর জন্য কোনো শিক্ষক ফুল টাইম এন্ড দুজন প্রফেসর। আমি বলছি বারাসাত ইউনিভার্সিটি, আমরা সবাই আমি 6,53,771 জনকে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ হিসেবে দেওয়া হয়েছে। স্টুডেন্ট রয়েছে কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে, কিন্তু আমি মাদ্রাসা নিয়ে কিছু পাচ্ছি না। আমি এটা বলে রাখি, আমি আবারও দেখাচ্ছি বই থেকে, কিন্তু আপনি যেটা বললেন সুজিতদা দেখুন, প্রথমে হতে পারে কোনো সিদ্ধা, আমি আপনাকে সুজিতদা আপনিও যখন পড়তেন তখন স্কলারশিপ দেওয়া হতো, আমরা যখন পড়তাম তখন স্কলারশিপ দেওয়া হতো, এখনো স্কলারশিপ দেওয়া হয়, নামটা শুধু পরিবর্তন করে বিবেকানন্দ করেছে। সংখ্যাটা এতই থাকতো 6 লক্ষ, সংখ্যাটা তখন পার্সেন্টেজ কাদের দেওয়া হতো? তখন দেওয়া হতো যে ক্রিম ছেলেদের 80% পেলে দেওয়া হতো। এখন সেটা পার্সেন্টেজ থেকে শুধু পাস করলেই হবে, এমনও স্টাইপেন্ড দেওয়ার ব্যবস্থা আছে, শুধুমাত্র 60%, অনেক ক্ষেত্রে 55%, 50%। অর্থাৎ আমরাকে এক করে ফেলেছে শিক্ষার ক্ষেত্রে। আমরাকে এক করে ফেললে ওই শিক্ষিত বেরোবে, যে জন্য স্কুলে গেলে বলতে এবিসিডি বলতে দিলে বলতে পারছে না। বেশ, আমি যে প্রশ্নটা নিয়ে এসেছিলাম এটা বারবার করে আমি একটু, লোকসভাতেও আমরা দেখেছি যে এই বিষয় নিয়ে প্রচন্ড বিতর্ক, এবং সেই বিতর্কের মধ্যে ডক্টর নির্মলা সীতারামনের দিকেও মানে বারবার করে প্রশ্ন গেছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভাতেও রাজ্যের এই বঞ্চনার ব্যাপারটাকেও তিনি কিন্তু হাইলাইট করতে চেয়েছেন। একটু শুনে রাখবো, কেননা লোকসভার সেশনও তো চলছে এখন। Today I rise here not just to respond to the union budget that was presented by the Honorable Finance Minister for the year 2025-26, but also to expose the grand illusion it weaves. A mirage, a deception, or rather a golden deer budget. Well, all of you must be wondering, why am I referring to this budget as the golden deer budget? The 2025 union budget is nothing but a Marich moment from the Ramayana, an elaborate illusion designed to deceive. Just as the demon Marich took the golden form of deer to lure Ma Sita away, the NDA government has crafted a shiny, dazzling budget promising prosperity while hiding the economic catastrophe beneath. This budget might shimmer, but it's hollow as a treasure chest filled with air. It has flashy promises of tax cuts, economic growth, infrastructure hype to distract the common man, but beneath this illusion lies a brutal reality. Hidden indirect taxes, soaring inflation, slashed public spendings, and last but not the least, corporate giveaways. Just as Ma Sita was misled, the common people are being pulled away from financial stability straight into a fiscal wrecking ball. This government proudly proclaims no income tax for incomes up to 12 lakh rupees. But behind the scenes, they silently ensure the lost revenue is recovered through rising fuel prices, inflated service charges, hidden taxes on daily essentials, and the middle class, much like Lakshman warning Ma Sita, is skeptical, but BJP's propaganda and PR machinery is desperately working overtime to ensure that the common man and the people of this country still chase the golden deer anyway. What is given by one hand is being swiftly taken by. আমি একটু ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী আপনার কাছে আসছি। এই যে কেন্দ্রীয় বাজেট একটা ফার্স এবং হচ্ছে একটা ইলিউশনারি
এই শব্দটা তিনি ব্যবহার করছেন, এবং রাজ্যের উপর যে ক্রমাগত এবং সেই আন্দোলনটাও লিড করেছিলেন। এখন রাজ্যপাল এই বিষয়টাই যখন স্বীকৃতি দিচ্ছেন, যদিও গতকাল বিধানসভার ভেতরে যথেষ্টই অসন্তুষ্ট, ক্ষুণ্ণ ছিল, এবং শুভেন্দু অধিকারী পরিষদীয় দলনেতা তিনি সেটাকে যুক্তি দিলেন যে এইটা লিখিত, চিরকালই তাই হয় রাজ্য সরকার লিখিত ভাষণ, কিন্তু রাজ্যপাল আমরা অতীতে দেখেছি সংঘাতের কি না চিত্র, কিন্তু এইটার স্বীকৃতি কোথাও একটা জায়গায় কি এটা ভাবিয়ে তোলার বিষয় যে একটি অঙ্গরাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের একটা ন্যায্য পাওনাকে বঞ্চিত করা হচ্ছে শুধুমাত্র দুর্নীতি প্রশ্নে না রাজনৈতিক প্রশ্নে, এই প্রশ্নটা আসছে, আপনার উত্তর চাইছি। দেখুন, যে প্রকল্পের কথা বলা হচ্ছে এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং রাজ্য সরকার সেখানে অংশগ্রহণ। এটা ফিনান্স কমিশনের কোনো অ্যাওয়ার্ড নয়। যে ফিনান্স কমিশনের যে অ্যাওয়ার্ড সেটা ম্যান্ডেটরি, রাজ্য কেন্দ্রের রোজগার থেকে রাজ্যগুলোকে দিতে হয়। এটা কোনো ম্যান্ডেটরি নয়, এটা হচ্ছে যে MNREGA বলুন, তার শর্ত আছে, তার MNREGA অ্যাক্টে পরিষ্কার বলে দেওয়া আছে কে কত টাকা দেবে এবং তার শর্ত কি। সেই শর্ত অনুযায়ী এইটা মানে MNREGA-টা এটা আসে। কেউ বলতে পারে না এটা আমার অধিকার, আমি MNREGA টাকা নিয়ে যদি অন্য ক্ষেত্রে ব্যবহার করি বা অন্য কিছু করি তাহলে কিন্তু আমার যে অধিকার থাকে না। এটা যদি কেউ বলে আমার অধিকার জন্মেছে আমি খরচা করেছি, কিন্তু আমি কোথায় খরচা করি সেটাই যদি বলতে না পারি, দেখাতে না পারি, প্রমাণ দিতে না পারি, তাহলে আমার অধিকার জন্মায় না। অধিকারটা সেটাই যেটা সংবিধান বলে দিয়েছে, এই রোজগারের এই অংশ দিতে হবে। কিন্তু যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, সুতরাং আমরা কখনোই বলতে পারি না আমাদের দিতে হবে। তবে হ্যাঁ, যেহেতু এই প্রকল্পের বেনিফিশিয়ারি গরিব মানুষ, এবং কেন্দ্রীয় সরকার তাহলে এমন একটা স্কিম তৈরি করুক যাতে করে তারা গরিব মানুষকে তারা ডিরেক্টলি টাকা দিতে পারে। গরিব মানুষ বঞ্চিত হবে, তারা কাজ করে পয়সা পাবে না, এটা কখনো মানে স্বীকার করা যায় না, মেনে নেওয়া যায় না। সুতরাং কি ব্যবস্থা করলে তারা টাকা দেবে? এই যে কেন্দ্র রাজ্যের মধ্যে ঝগড়া, রাজা রাজা ঝগড়া হবে, উলুখাগড়া পাঞ্জাব, এটা করতে পারে না। কারণ গরিব মানুষ, বাংলার মানুষ, তারা যদি কাজ করে থাকে তাহলে তারা কেন পয়সা পাবেন? এর একটা জবাব কেন্দ্র রাজ্য দুজনকেই কিন্তু দিতে হবে। এই যে এই ঝগড়াঝাটির মধ্য থেকে রাজ্যের গরিব মানে 100 দিনের কাজের টাকা তো আর বড় লোকে পায় না, হয়তো কেউ কেউ দুর্নীতি করে দেখায়। রাজাদা, আপনি বললেন না কেন্দ্র রাজ্য উভয়ই জবাব দিচ্ছে, রাজ্য তো বারবার বলেছে, সে তো জবাব দিচ্ছে, সে বলছে যে আমার হকের টাকা পাওয়া যাচ্ছে না, কেন্দ্র বলছে হিসেবটা প্রপারলি হচ্ছে না, বলে এর সলিউশনটা তাহলে কোথায়? কেন্দ্রের প্রতিনিধি আছে, তিনি তার জবাব কি দেবেন জানি না, আমি কারোর প্রতিনিধি নেই। হকের টাকা যদি বলেন ভুল, এটা হকের টাকা নয়, বুঝেছি, এটা প্রকল্পের টাকা, প্রকল্পের টাকা প্রকল্পের শর্তে চলে, প্রকল্পের শর্তে চলে। আমি কেন্দ্র সরকারের নানান প্রকল্পে কাজ করেছি, আমি যদি তাদের প্রকল্পে কোনো কন্ডিশন মিস করি, টাকা ওরা কেড়ে নিয়েছে, স্বাভাবিক, এটা আমার হকের নয়। ওরা আমায় টাকা দিচ্ছে, আমি ওদের শর্তে কাজ করবো। এটা যদি আমি বলি এটা হকের টাকা দিয়ে দাও, এটা ভুল ধারণা, ভুল বার্তা, এই ধরনের কথাবার্তা আমি কোথাও বলি না। তবে আমার যেটা পরিষ্কার বক্তব্য, গরিব মানুষ টাকাটা পাচ্ছে, এবং তোমার যদি রাজা রাজা ঝগড়াতে গরিব মানুষ কেন মার খাবে, এইটা তারা যদি কাজ করে থাকে, 100 দিনের কাজ করে থাকে, কাজ নাও করলে তাদের একটা কিন্তু যে আমাদের যে কর্মসংস্থানের পরিস্থিতি, তাদের চাকরি নেই, তারা এর উপরই ভরসা করে সংসার চালায়। সুতরাং তারা কি করে কাজ করতে আগে রোজগারটা পেতে পারে, সেই একটা সিস্টেম কেন্দ্র রাজ্য উভয়কে মিশেই করতে হবে। এখানে ঝগড়াঝাটি করলে গরিব মানুষ বঞ্চিত হবে, এটাই হচ্ছে আমার বক্তব্য, আর কোনো বক্তব্য। প্রদীপবাবু, এই যে কথা বললেন যে সত্যিকারে প্রকল্পের টাকা, যেটা নিয়ে একটা বিস্তর চর্চা চলছে, এবং রাজ্যপাল, তাহলে এটাকে আমরা কোন অ্যাঙ্গেল থেকে এটা দেখতে পারি? একটা হচ্ছে রাজ্যপালের এই স্বীকৃতি, কোথাও কি এটা একটা দিকে ইঙ্গিত দিচ্ছে, আগামীর কোনো একটা কিছু ইঙ্গিত দিচ্ছে, নাকি এটা একটা হচ্ছে স্ট্র্যাটেজি যে দীর্ঘ পরে ভারতীয় জনতা পার্টি এমন একটা মুডে এখন রয়েছে দিল্লি জয় বা সমস্ত কিছুর পর, যে এই সিচুয়েশনগুলোর একটা রিজলভ তারা চাইছে, যাতে একটা ভুল বার্তা না পৌঁছে বাংলার মানুষের কাছে? ঠিক কিভাবে আমরা এটা দেখব? দেখুন, প্রথমেই আমার মনে হয় যে আপনি অনুষ্ঠান শুরু করলেন বিরোধী দলনেতার একটা বাইট দিয়ে। তো আমার মনে হয় আমাদের মাননীয় রাজ্যপাল অত্যন্ত খুবই একজন প্রাজ্ঞ ব্যক্তি, এবং সংবিধান উনি খুব ভালোভাবে জানেন, এবং কোন বক্তব্যের কি রিপারকেশন হবে সেটাও উনি ভালোভাবে জানেন।
ফলে আপনি যে লিখিত বক্তৃতাটি যেটা আমরা সবাই পেয়েছেন আপনারা, সেটা কি প্রত্যাহার করা হয়েছে রাজ্যপালের অফিস থেকে? এইটা হচ্ছে প্রথম কথা। যদি ভুলবশত রাজ্যপাল, এটা রাজ্যপালের যে চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের, তার সঙ্গে যায় না যে উনি ভুল করে না দেখে উনি এটা ওনার নামে ছাপিয়ে বিতরণ করে দিলেন এবং সেটা এখনো তুলে নিলেন না, এইটা হচ্ছে একটা বড় কথা। দ্বিতীয় যেটা আপনি ইঙ্গিত করছিলেন সেটা হচ্ছে কোথাও গিয়ে হয়তো রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে যে সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছে সেটা হয়তো কিছুটা স্তিমিত হচ্ছে। তার একটা বড় উদাহরণ আমাদের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগ, সেই নিয়োগের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি বোধহয় কোথাও একটা বোঝাপড়া হচ্ছে রাজ্যপালের কিছু লোকজন এবং রাজ্য সরকারের লোকজনকে নেওয়া। ফলে এই যে আপনি বঞ্চনার কথাটা এখানে রাজ্যপাল লিখেছে, এই লেখার মধ্য দিয়ে বা রাজ্যপালের ভাষণের যে লিখিত আমরা বিবরণ পেলাম, এখান থেকে যেটা আপনি বলার চেষ্টা করছেন মান্যতা দেওয়া, আমার মনে হয় মান্যতার থেকেও বড় কথা রাজ্যপাল রাজ্যের মানুষের কাছে নিজের ভাবমূর্তি ঠিক করতে চাইছে, আমার এটা মনে হচ্ছে। তার কারণ হচ্ছে যে রাজ্যপালকে এখানে বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসাবে উনি কাজ করেন, উনি বিভিন্ন সময়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিষেধাগার করেন। তো আমার মনে হয় এই যে রাজ্যপালের ব্যক্তিগত যে ইমেজ, সেই ইমেজটা বোধহয় কোথাও গিয়ে উনি ঠিক করতে চাইছেন এই কথাটাকে মান্যতা দিয়ে। এবারে কথা হচ্ছে যেটা একটু আগে কথা উঠলো যে এই প্রকল্পের টাকা দেওয়া না দেওয়া, দেখুন এটা তো একটা দীর্ঘদিন ধরে আমরা শুনতে পাচ্ছি এবং যেটা স্যার বলছিলেন প্রফেসর ধর চক্রবর্তী যে এইটে দুটো সরকার মিলে কেন আলোচনায় বসে রিজলভ করছে, তার মানে দুজনেরই কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা আছে। যদি রিজলিউশন না হয়, একজন এমন একটা জিনিস চেয়ে বসছে যে দিতে পারছে না, আরেকজন বলছে আমি দিচ্ছি, সেটা গ্রহণ হচ্ছে না, ফলে সাধারণ রাজনৈতিক বাধ্যবাধকতার ক্ষেত্রে যদি একটু খোলসা করে বলা যায় যে এমন কিছু কিছু জেলা, যে জেলাতে আমি 5টা জেলার কথা বললাম যেখানে হচ্ছে এক ধরনের সেখানে বিন্যাস বা ধর্মীয় উপাদান যা যেভাবে রয়েছে সেটা ভারতীয় জনতা পার্টি খোলা নেমে গেছে, এটা মেরুকরণের দিকে একদিকে যায়, পাল্টা মেরুকরণেরও সুযোগ থাকে। আপনি কি এই দিকে ইঙ্গিত করতে চাইছেন? দেখুন এখানে বিরোধী দল হিসাবে যারা প্রতিষ্ঠিত এবং স্বীকৃত রাজ্যে বিজেপি, তারা বলছে যে তাদের কাছে যেটা তারা যে অভিযোগ করে যে অনেক দুর্নীতি হয়েছে এবং আরও অনেক জেলায় দুর্নীতি হচ্ছে, তো তারা শ্বেতপত্র প্রকাশ করছে টাকা সাধারণ মানুষের জন্য, যে যদি থাকে, ধরুন সাধারণ মানুষ আমরা তো জানি না যে কোন কোন জেলায় কোন কোন ঘর, আমরা শুনতে পাচ্ছি যে এই ঘর এরকম বড় হয়ে গেছে, তিনি বিপিএল এর আওতায় নয়, তাহলে এই তালিকাটা আমরা খবরেই দেখেছি যে বিরোধী দলনেতা হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে বা প্রধানমন্ত্রীর কাছে গিয়ে এইটা বিবরণ দিয়েছে, কিন্তু আমি চাই যে সাধারণ মানুষের কাছেও এইটা তৃণমূল সরকারের মুখোশ খোলার জন্য শুধু এটা বলা নয় যে আমার কাছে আছে তথ্য যে কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে, আপনারা একবারে মিডিয়াতে দিয়ে দিন, খবরের কাগজে দিয়ে দিন যে এই এই জায়গাগুলো এই এই অসুবিধা হয়েছে, এবং সেটার থেকে একটা চাপ তৈরি হবে তৃণমূল সরকারের ওপরে যে হয় সেটাকে খণ্ডন করবে নয় মেনে নেবে। তো ফলে আগামী বছর যখন নির্বাচন রয়েছে এবং নির্বাচনী বাতাবরণে রাজ্য বিজেপি ভালো ফলের আশা করছে, তাহলে সেখানে এই তথ্যগুলো মানুষের সামনে একদম খোলাখুলি হয়ে যায় যে এটা মান্যতা দেওয়ার কিছু নয়, কেন্দ্র সরকার সঠিকভাবেই টাকাটা দেয়। খুবই উত্তম প্রস্তাব এটা। এটা করলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়, অনেকটা এই দিকে আসে। এরকম শ্বেতপত্র তো আমরা দিতে পারি। এই জেলা ধরা যাক মালদা জেলা নিয়ে আপনাদের আপত্তি আছে, মালদা এরকম ব্যাপক দুর্নীতির প্রশ্ন এসেছে, দিনাজপুরের প্রশ্ন এসেছে, তো এই জায়গাগুলো এরকম আসতে পারে। কিন্তু যদি একটা বাজেটে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওখানে 21 নম্বর আপনি অনুচ্ছেদে যান, সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে নন রিসিপ্ট অফ সেন্ট্রাল ফান্ড, কথাটা তো মারাত্মক, যে একটা রাজ্য, একটা অগ্রগণ্য রাজ্য হিসাবে এই প্রকল্পে সবাই পেয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ বঞ্চিত হয়েছে। তাহলে তো এখানে তো একটা প্রশ্ন আসেই দীপঙ্কর বাবু। দেখুন আপনার বঞ্চনা বলছেন, আমি একটু বলে মেট্রো রেল পশ্চিমবঙ্গে এখন মেট্রো রেলের 4টে প্রকল্প চলছে, 3টে প্রকল্প আর একটা বিটেল প্রকল্প। আপনি যদি বঞ্চনা বলেন যে পশ্চিমবঙ্গ সরকারকে দেয়নি, তাহলে আমি এখন বলে দিই কোন কোন ক্ষেত্রে কোন পেয়েছে। আপনার জানতে হবে, দেয়নি বলছেন শুধু, আমি পার্টিকুলার আপনি দুটো ক্ষেত্রের কথা আমরা বলছি, দুটো ক্ষেত্রে, যে দুটো ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা আর 100 দিনের কাজ। দুটো ক্ষেত্রে টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছে, বলেছে হিসেব দেন নেন। আমি একটা কথা বলি, আমি আপনার কথাতে আসছি,
আপনাকে বলারও আপনি অনেক টাইম পাবেন। আপনাকে একটা বলি, তাতে এটা তো বলতেই পারতেন রাজ্যপাল যে দুর্নীতির প্রশ্নে টাকাটা রয়েছে, এটা ভবিষ্যতে নিশ্চয়ই হবে। উনি কিন্তু পরিষ্কার ওখানে তার ভাষণে কিন্তু রয়েছে নন রিসিভ দেখুন সেন্ট্রাল আমি সুজিত দা, রাজ্যপাল বলবে বাজেট ফিরিয়ে দেবে, গতবার ফেরত দেওয়ার পর ওই 68 বছরের লোকটাকে কিসের কেস খেতে হয়েছিল জানেন তো? শিলতনির কেস খেতে হয়েছিল। এবং লোকটা চাকরিতে অবসর নেওয়ার পরে বাড়িতে যাবেন, তারপরে তার আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবেন না। মানুষের না অনেকের নিজের ব্যক্তিগত জীবনটা একটু ভাবতে হয়। আবার একটা কেস খাওয়া যাবে, গন্ডগোল করবে, ওই যে ভাই উনি যেটা বলছিলেন যে ভাবমূর্তি উজ্জ্বল করার, কারণ এমন একটা কেস খেয়েছেন তার দেখলেই মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি ও বাবা আমি রাজভবনে যাব না, মুখ্যমন্ত্রী বলেছিলেন তো, পরে আবার গেছেন বলেছেন না আমি একা যাব না, জানি না তখন একা শব্দ ছিল কিনা। তা কেসটা হচ্ছে গিয়ে তাকে বাঁচার জন্যে, সম্মানটা বাঁচানোর জন্য ব্যক্তিগত জীবনে ওই 68 বছরের লোকটার, সে হয়তো রাজ্যপালের ভাষণটাকে পাঠানো ভাষণটাকেই দ্বিতীয়বারের জন্য পড়তে বাধ্য হয়েছে সংশোধন করে পাঠালে। ঠিক আছে, এবার আপনি আসেন যে আপনি যে আবার যে পয়েন্টে ছিলেন, আমি রাজ্যপাল কেন পাঠ করেছে তা বলে দিলাম। না এটা 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 কি মানে এটা অ্যাজিউম করছেন? না অ্যাজিউম করছে কি হয়েছে, উনি তো বলেন রাজ্যপালের নামে যে কেস হয়েছে, লালবাজার থেকে পুলিশ গিয়ে তদন্ত করেছে রাজভবনে যায়, যে এটা তো আপনি আমি বানাইনি তো, এটা তো রাজ্য সরকারই করেছে। হ্যাঁ, কারোর নামে যদি হয়ে থাকে সেই মায়ের, আমি সম্মান নিয়ে বলছি, সেই মাকে দিদিকে নিশ্চয়ই যদি হয়ে থাকে সেটা নিশ্চয়ই অন্যায়, কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে এবং রাজভবন তরফ থেকে বলা হয়েছে এটা যে এটা সাজানো ঘটনা, বদনাম করার জন্য, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। তাহলে এই জায়গা দাঁড়িয়ে সে আর দ্বিতীয়বারের জন্য এরকম কোনো অপ্রীতিকর ঘটনার সামনে সম্মুখীন হতে চায়নি বলেই দ্বিতীয়বার যখন দ্বিতীয়বারের জন্য যখন আবার সেই বাজেটটা পড়ার জন্য এসেছে সংশোধিত আকারে, তিনি হয়তো পড়তে বাধ্য হয়েছে, এটুকু মানতে হবে, এটুকু আমার বলা। আনন্দ বোস নিজে খুব মানে কমিউনিকেট সুন্দর করতে পারেন, তিনি সাংবাদিকদের সাথে স্বচ্ছন্দ সাবলীল, আমরা প্রত্যেকে তাকে জানি স্বচ্ছন্দ সাবলীল, তিনি কিন্তু এই বিষয়টা আপনি অ্যাজিউম করতেই পারেন। কিন্তু আমার কাছে আপনার অ্যাজিউমের থেকে 2026 সালে আপনার নির্বাচন আছে তো রাজ্যে, আপনারা সেখানে রয়েছেন, সেখানে এই ব্যাপারটা নিষ্পত্তির জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সে অনেক বিষয়ে উদ্যোগী হতেই পারে, সেই জায়গাটায় দাঁড়িয়ে শ্বেতপত্র প্রকাশ করে জিনিসটা তো রেজলিউশন, দেখুন একটা তো রেজাল্ট করতেই পারেন আপনারা। ঠিকই, আপনি 40 লক্ষ বাড়ি, আপনি 42 লক্ষ বাড়ি তৈরি হয়েছে, 42 লক্ষ বাড়ির যদি তার বাড়ির ঠিকানা দিয়ে, তার দপ্তর দিয়ে, তার ডেজিনেশন দিয়ে আধার কার্ড পিন করে পিস্ট করতে হয়, বাবা আপনি ভালো বুদ্ধি দিয়েছেন। 42 লক্ষ আর প্রতিটা জন্য 7 পাতা, তা সারা জীবন ধরে শুধু পশ্চিমবঙ্গ সরকার ওই দেখে যায়, এটা না। আমরা স্যাম্পেল অনুযায়ী আমার দলের, বিরোধী দলের নেতা, রাজ্য সভাপতি বলুন, আমাদের অমিত মালব্যজন বলুন, বিভিন্ন বিজেপির নেতারা বলুন, বিভিন্ন সময় পুরো সব ক্ষেত্রে এই যে সোশ্যাল গণমাধ্যমের জায়গায় বিভিন্ন জায়গায় কার কাছ থেকে কাটমানি নিয়েছে, কত টাকা নিয়েছে, একজনে যার দোতলা বাড়িয়েছে, ঘর আছে, ছবি তুলে পোস্ট করে করে দিয়েছি, এবং আমরা মানুষকে এভাবে সচেতন করে জানাচ্ছি। এবং যিনি এই খাতা দেখছেন, যার কাটমানি দিয়ে ঘর পেতে হয়েছে টাকা, সে বুঝতে পারছে সত্যি সত্যি টাকা দিয়ে হয়েছে। এবং তা না, রাজ্য সরকারও সেটা প্রমাণ করেছে, কারণ যে কাটমানি নিয়েছে প্রধানকে কিন্তু গাছে বেঁধে রেখেছে, মানে পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে, তার কিন্তু বিজ্ঞাপন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার এই যে এগিয়ে গিয়ে তিনি এই যে করছেন সেটা ভাষণে রয়েছে। হয়তো আগামীকাল বাজেটে এই বিষয়ে অ্যালোকেশনও বাড়তে পারে, খুব সম্ভাবনা আছে প্রবল, যে রাজ্যে বাংলার বাড়ি, তারপর হচ্ছে এই 50 দিনের কাজটাকে হয়তো 100 দিনের কাজের দিকে তিনি নিয়ে যাবেন কিনা, এর একটা প্রবল সম্ভাবনা আছে। আমি একটু রাজাদার কাছে আবার আসছি। রাজাবাবু, এই যে জায়গাটায় এই যে রাজ্য সরকার এগিয়ে আসছে, ওখানে তিনি বলছেন ডেসপাইট দ্য ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইনটস, মানে এই আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রাজ্য সরকারকে যেহেতু টাকা পায়নি এগিয়ে আসছে, এইটাকেই তো তারা ফোকাস করবে। অত বাজেটে অ্যালোকেশন যদি বাড়ায়, এটা কি বিজেপির জন্য বা আপনার যেটা হচ্ছে যে প্রধান বিরোধী দল রাজ্যে, তার 2026-এর জন্য এটা কি খুব মানে এটাকে এই জায়গায় রাখা উচিত না? রেজলভ হলে ব্যাপারটার অনেক বেশি রাজনৈতিক একটা গুরুত্ব থাকতো। হ্যাঁ দেখুন, মানে যাচ্ছি আপনার এই প্রশ্নটা আমি নিশ্চয়ই জবাব দিচ্ছি। তার আগে বলি, রাজ্যপালের ভাষণ আমরা দেখেছি পশ্চিমবঙ্গেই এটা নিয়ে অনেক গন্ডগোল ঘটেছে,
বীরেন শাহ, উনি বিজেপির সময় রাজ্যপাল হিসেবে ছিলেন। উনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট পূর্ণেন্দু চ্যাটার্জির শ্বশুরমশাই হতেন। যাই হোক, উনি কিন্তু সিপিএম সরকারের লেখা বাজেট বক্তৃতা পড়েছিলেন, কেন্দ্রের বিরাট সমালোচনা ছিল। একই জিনিস কেরালায় হয়েছে, আর কোনো স্টেটে হতো না, ইদানিংকালে কর্ণাটকে এটা ঘটছে। বুঝতে হবে ভারতের ফেডারেল স্ট্রাকচারটা এমন, ঝগড়াঝাটি করে কিছু পাওয়া যায় না, কিভাবে আদায় করতে হবে সেটা, সেই ট্যাকটিক্সটা শেখা উচিত বলে আমার ধারণা, তাতে সাধারণ মানুষ উপকৃত হয়। যাই হোক, এটা হচ্ছে আমার একটা বক্তব্য ছিল, সেটা রাখলাম। এখন যে প্রশ্নটা আপনি করছেন যে পশ্চিমবঙ্গ সরকারই প্রথম, আমার যেটা ধারণা, গরিব মানুষেরও অধিকার আছে, সব টাকা কেন্দ্রের বা রাজ্য সরকারের টাকা সবই সরকারি কর্মচারীরা পাবে, আর যারা গরিব মানুষ সরকারি চাকরি করে না তারা কিছুই পাবে না, তাদেরও কিছু অধিকার আছে, এটা কিন্তু তারা বুঝিয়েছে এবং করেছে। একই জিনিস আমরা দেখলাম আপেল সরকারও করেছে। তো এই যে টাকা দেওয়ার, এটা তো আপনি একেবারে আনলিমিটেড অ্যামাউন্ট দিতে পারেন না, এবং একটা চাকরিতে যে ধরনের রোজগার হয় তা কখনো ভাতাতে দেওয়া যায় না। ভাতা একটা নির্ভরশীলতা, ভাতা একটা দুর্বলতা। আমরা দিল্লির ইলেকশনটা অনেকেরই ধারণা ছিল এই ভাতাই বুঝায় মানুষ বুঝি এতটাই ভাতা নির্ভরশীল, যে ভাতা নির্ভর রাজনীতিকেই তাদের প্রশ্রয় দিয়ে যাবে, অর্থাৎ যারা ভাতার কথা বলবে না তাদেরকে বেপাত্তা করে দেবে। কিন্তু দিল্লি নির্বাচন বুঝিয়ে দিল যে না, ভাতাটাই সব নয়, মানুষ কিন্তু মানুষের স্বপ্ন ভাতার থেকে অনেক বেশি। মানে সে মানুষ তার আত্মনির্ভরতা, ভিখারিত্ব থেকে সে আত্মনির্ভর হতে চায়, নিজের রোজগারে সে খেতে চায়, নিজের রোজগারে ছেলে মেয়েকে সে পড়াশোনা শেখাতে চায়, এটাই হচ্ছে জীবন। এবং একই সঙ্গে যে নতুন যদি চাকরি না হয়, রাস্তাঘাট উন্নতি না হয়, সব টাকা যদি আমি বিতরণ করে দিই ভোট কিন্তু বাড়বে, এটা বোঝা গেছে। কিন্তু অন্য যদি চাকরি যদি না হয়, একটা চাকরিতে একটা সংসারে 10-20 হাজার টাকা আসে, ভাতাতে 1000-2000 টাকা হয়তো আসে, তাতে সংসার সম্পূর্ণ চলে না, এটা তো মানুষ বুঝতে পারছে। সুতরাং এর থেকে যে ঠিক আছে একটা সময় পর্যন্ত এটা চলে, অতই কি এবার ভাবার প্রয়োজন এসেছে, অতই কি। এই জায়গায় দাঁড়িয়ে আমি নিশ্চয়ই বাজেটে বরাদ্দ থাকা দরকার। একই সঙ্গে কি করে বিনিয়োগ হতে পারে, কি করে কর্মসংস্থান হতে পারে, বাংলাদেশ শিখিয়ে দিয়ে খুব গুরুত্বপূর্ণ। ডিসেন্ট এমপ্লয়মেন্ট না হলে কি হতে পারে, মানুষের দুশ্চিন্তা কোথায় যেতে পারে, সেটা বাংলাদেশ কিন্তু আমাদের। রাজেদা, একটা খোলাখুলি একটা কথা বলে, এই রাজ্যে তৃণমূল সরকার এই যে থার্ড টার্ম, তারা হচ্ছে এই এমপ্লয়মেন্ট কোয়েশ্চেন্সে বা হচ্ছে এই রাজ্যে একটা জায়গায় হচ্ছে এমপ্লয়মেন্ট কোয়েশ্চেনে কিন্তু একটা কোথাও যে ব্যর্থতা, সেটাকে এক্সপিডিয়েট করার জন্যে মানে কোন দিকটায় একটা তাদের বিশেষ জোর দেওয়া উচিত ছিল বলে মনে করেন, বা আগামীকাল রাজ্য বাজেটে সেই দিকটা দেখতে পেলে একজন বাংলার মানুষ হিসাবে, একজন বাঙালি হিসাবে, একজন অধ্যাপক হিসাবে, আপনি একজন অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি, কোন জায়গাটা দেখতে পেলে আপনি খুব খুশি হবেন? হ্যাঁ, দেখুন, আপনি যদি দেখেন যে এশিয়াতে, বিশেষ করে ইন্ডিয়া, চায়না, এই সমস্ত দেশগুলোতে আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে, এবং সেখানে আমি দেখেছি নতুন কর্মসংস্থান, আপনি শিল্পে যতই বলুন না কেন, শিল্পের কর্মসংস্থান হতে গেলে শিক্ষিত মানুষ লাগে, শিক্ষার ডেভেলপমেন্ট করতে গেলে ইনফ্রাস্ট্রাকচারের এতই তার ডেভেলপমেন্ট দরকার যে সহজে সম্ভব নয়। কিন্তু এগ্রিকালচারে দেখুন, সেখানে আপনি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি ভ্যালু অ্যাডিশন করে, দেখুন এই মাখানাটা আমরা দেখুন কত কম পয়সায় কৃষকরা তৈরি করে। এবারে মাখানা ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, এবং মাখানা দেখুন একটা 100 গ্রামের মাখানার প্যাকেট কিনে দেখে 200 টাকা দাম, অথচ কৃষক বিক্রি করছে সেটা 10 কি 5 টাকায়, বুঝেছে? এই যে ভ্যালু অ্যাডিশন করে কৃষকদের কোঅপারেটিভকে তৈরি করা, মানে আমি চীনে দেখেছি সেখানে এগ্রিকালচার ওরিয়েন্টেড, এগ্রিকালচার ভিত্তিক, এগ্রিকালচার করতে গিয়ে বিরাট রাস্তাঘাট সেখানে লাগছে না। আপনি যদি প্রোডাক্টস এর উপরে ভ্যালু অ্যাডিশন কি করে তৈরি করতে পারেন, টমেটো গুলো দেখুন এখন 5 টাকা কেজি টমেটো হয়ে গেছে বেশিরভাগে, অথচ দেখুন একটা সময় টমেটো 70-80 টাকা টমেটোর দাম হয়, অথচ যদি সেইগুলোকে যদি আমরা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করতে পারি, তাহলে কিন্তু মানুষের একটা কর্মসংস্থান হতে পারে। ফুলকপি কি সস্তায় দাম চলছে, তার ভ্যালু অ্যাডিশন করা যেতে পারে। আলু দেখুছেন, এগুলো মানে আলু থেকে পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে পোটেটো চিপস পপুলার নয়, অনিয়ন চিপস পপুলার নয়। সুতরাং আমাদেরকে এই জায়গায় এগুলো দেখো, সব মাল্টিন্যাশনাল কোটি কোটি টাকা কামাচ্ছে, কোটি কোটি টাকা, কেন আমরা সেইগুলোকে আমরা ধরতে পারছি না? কি করে এখানে সেই এগ্রিকালচার প্রোডাক্ট যে নতুন করে
মানে বাণিজ্য করা যায়। বাণিজ্যের বিরাট একটা জায়গায় রয়েছে, এগ্রিকালচার বেস, হর্টিকালচার বেস, এগুলোকে আমাদের করতেই হবে, সেদিকে নজর দিতেই হবে। আমি আসবি প্রতিবাবু। রাজা যেটা কথাটা বলছিলেন যে শুধু ডোল 2500 2100 যে শুধুমাত্র সলিউশন হবে না, মানে শর্ট টার্মে হতে পারে, কিন্তু যে হয় না। দিল্লি নির্বাচনের উদাহরণ দিলেন। এই রাজ্যে আগামীকাল যে বাজেট, এই যে বিষয়টা আমরা দেখলাম দীর্ঘ আকছি, এখনো পর্যন্ত কেন্দ্র থেকে এটা পাওয়া যাবে না, হয়তো রাজ্য অ্যালোকেশনস বাড়াবে কিনা এই দিকে আমাদের নজর থাকছে। কিন্তু সত্যিকার একটা এমপ্লয়মেন্ট কোয়েশ্চেন্স বা এই জায়গাটা আপনি খুব ফেয়ারলি বলুন, এই রাজ্যে কি এমপ্লয়মেন্ট জেনারেশনস করার জন্য যে শ্রমনিবিড় যে জায়গাগুলো রয়েছে, সেই কোঅপারেটিভ হতে পারে, সমবায়, ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ আছে। তারপর অন্যান্য যে এগ্রিকালচারাল প্রোডাক্টসগুলোকে বিপণন বা কী ক্ষেত্রে শিক্ষিত যে প্রজন্মকে কাজে লাগিয়ে কর্মসংস্থান, এগুলোতে আপনার মনে হয় আগামীকাল কোনো কিছু থাকতে পারে না? সেই হচ্ছে প্রকল্প, অ্যালোকেশন বৃদ্ধি এবং কেন্দ্রের ডেসপাইট দ্য নন কোঅপারেশন অফ সেন্ট্রাল, আমরা এই টাকাটা নিজেদের থেকে দেবো, এইরকমই শোনা যাবে। কি মনে হচ্ছে? দেখুন, আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেস সরকার নির্বাচন সামনের বছর, তার আগে পরীক্ষা নিরীক্ষায় যাবে বলে আমার মনে হয় না। তারা তাদের টেস্টেড যে পাথ, সেই পাথ, অর্থাৎ টেস্টেড পথটা কি না, প্রকল্প, টাকা, হয়তো 1200 টাকাটা 1300 টাকা হতে পারে, মানে যে পথে তারা এতদিন মানুষের কাছ থেকে সমর্থন পেয়েছে সেই পথেই তারা হাঁটবে বলে আমার মনে হয়। এটা এক। দ্বিতীয় হচ্ছে যে যদি আমাকে এই দোল রাজনীতির বিরুদ্ধে যেতে হয়, তাহলে বিরোধী দলগুলো যখন ম্যানিফেস্টো প্রকাশ করবে, তাদেরকে কিন্তু ওই 1300 জায়গায় আমি 1500 দেবো এটা না করে, যেটা প্রফেসর ধর চক্রবর্তী স্যার বলছিলেন যে কোন জায়গায় শ্রমনিবিড় গ্রামের মানুষরা চাকরি করে সফট স্কিল ডেভেলপমেন্ট করে চাকরি পেতে পারে, সেগুলো ক্ষমতায় এলে আমরা করব, সেটা কিন্তু আমরা দেখতে পারি না। আমরা দেখি ম্যানিফেস্টোগুলোতে মানে একটা জায়গায় কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে, নিশ্চয়ই আপনি খেয়াল করবেন, হয়তো বললে, সেটা হচ্ছে স্বনির্ভর বা সেলফ হেল্প গ্রুপগুলোতে ভারতবর্ষ একটা দৃষ্টান্ত পশ্চিমবঙ্গ তৈরি করেছে। এটা প্রচুর ম্যান্ডেজ তৈরি করছে, একটা এলিভেট করছে, এটাকে স্বীকৃতি দিয়েও। কিন্তু একটা গুড জবস, মানে একটা ইয়াং অ্যাসপিরেন্ট কারুর ক্ষেত্রে বা হচ্ছে নিউ এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে সরকার একটা দেয় বিভিন্ন রোজগার যোজনায় 5 লক্ষ টাকা অবধি ক্রেডিট গ্র্যাজুয়েটদের, কিন্তু কোনো কংক্রিট পরিকল্পনা কি আপনি লক্ষ্য করেছেন? এটা এই ধরনের টেস্টগুলো বা এই ধরনের এক্সপেরিমেন্টগুলোই তো একটা সরকারকে জনপ্রিয় করে না। সেটাই, আমি সেই কথাই বলছিলাম যে সরকার যে পথে জনপ্রিয় হয়েছে তার বাইরে এই মুহূর্তে যাবে না। ওকে, এই মুহূর্তে নতুন সেলফ হেল্প গ্রুপস বামপন্থী সরকারের সময় থেকে শুরু হয়ে তার এখন একটা ফুলে ফেপে উঠেছে। কিন্তু আপনি যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ, যে প্রতিটি জায়গায় যেখানে যাচ্ছে সেখানেই একটা দুর্নীতির অভিযোগ তৃণমূল কংগ্রেসের সামনে বড় করে এসেছে। কিন্তু আমি বলতে চাইছি যে কালকে যে বাজেট, সেখানে আমাদের একটা বড় জায়গা থাকবে যে সাধারণ মানুষ আর কিভাবে মানিটারি বেনিফিট, অর্থাৎ আর্থিক লাভ পাবে এই জায়গাটা। কারণ দেখলেন যে দিল্লির নির্বাচনের আগে যে কেন্দ্রীয় বাজেট, সেখানে ট্যাক্স মুকুব করে দিয়ে মধ্যবিত্ত শ্রেণীদের মধ্যে একটা নতুন উদ্দীপনা নিয়ে এসে তারা ভোট দিতে এসেছে। ফলে মানুষ কিন্তু ইমিডিয়েট আর্থিক বেনিফিটটাই দেখছে। তো ফলে সেই জায়গাতেই বাজেট থাকবে। তবে একটা জিনিস শুধু, আমি দীপঙ্কর দার সাথেও কথা বলছিলাম, যে উনি বলছিলেন এই যে রাজ্যপালের যে ভাষণ, সেটা রাজ্যপাল হয়তো চাপে পড়ে করেছে। তো আমি একটু আগেই বললাম যে অভয়ার যে বিল, সেটা যে পাস করানোর জন্য রাজ্যপাল দপ্তরে গেছে, রাজ্যপাল তো তাতে এখনো সই করেননি। তাহলে তখন কি তিনি চাপে নেই? ফলে এই যে চাপে আছে রাজ্যপাল বলে এই লাইনটা লেখা, বা তার বিরুদ্ধে এখনো বক্তব্য নয় যে আমার ভাষণ পাল্টে দিয়ে লেখা হয়েছে, এটা আমার ভাষণ নয়, এরকম কিছু। এইটা দীপঙ্কর বাবু হয়তো টকশোতে এসে পার্টির লাইন অনুযায়ী স্বীকার করবেন না, যেহেতু আমাদের মতো গরিব অ্যাঙ্কাররা এটা বলছে, এটা বলবে না। কিন্তু এটা যে রাজনৈতিকভাবে যে একটা রাজ্যকে 100 দিনের কাজ বা হচ্ছে বাংলার বাড়ি, আচ্ছা প্রধানমন্ত্রীর বাড়ি, টাকা দিলে প্রধানমন্ত্রীর বাড়ি, রাজ্য দিলে বাংলার বাড়ি, না আমি এইটা সলিউশন না করে আমি ভোট চাইবো বারবার, দীপঙ্কর এটা স্বীকার করবে না। কিন্তু একটা শুধু বলেননি, আমার তো মনে হয় তৃণমূল কংগ্রেস এই পুস্তিকাটা নিয়েই জনসমাবেশে যাবে নির্বাচনের সময়, যে এটা স্বীকৃতি কে দিয়েছে? রাজ্যপাল। এক্স্যাক্টলি। দেখুন, রাজ্যপালের
যে ঘটনাটা আমি আগেই বললাম, যে রাজ্যপাল পড়েছে কি পড়েনি, রাজ্যপাল তার সাংবিধানিক পদে আছেন, তিনি সে যে সিদ্ধান্ত নিয়েছেন সে ভারতীয় জনতা পার্টি বলবে তিনি নেবেন না, তার তো নিজস্ব সে তো তার যোগ্যতায় তো রাজ্যপাল। এই রাজ্যপাল তো আমাদের মতন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে রাজ্যপাল হয়নি, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, আইএস অফিসার ছিলেন, সেই যোগ্যতায় তিনি এখানে এসেছেন। এবার কথা হচ্ছে কি তিনি কি পাঠ করেছেন না পাঠ করেছেন, তার পাঠে চাপ হয়েছে কিনা সেটা যখন বিরোধী দলের নেতা বলেছেন, বিধানসভা আলোচনা আছে, মিডিয়া আছে, সেগুলো নিয়ে কথা হচ্ছে রাজ্যের পাওনা। আমরা বারবার বলছি রাজ্যের পাওনা নিয়ে রাজ্য সরকার, যদি রাজস্থানের পাওনা নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে এবং সুপ্রিম কোর্টে জরুরি শুনানি করে মাত্র 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্ট বলে দিতে পারে কেন্দ্রীয় সরকারকে 16,000 কত লক্ষ কোটি টাকার জন্য তুমি দাও রাজ্য সরকারকে, এবং রাজ্য সরকার পেয়েছে সেই টাকা কিন্তু দিতে বাধ্য হয়েছে, সেটা যদি রাজস্থান কংগ্রেস গভর্নমেন্ট করতে পারে বিদেশে, তাহলে আজকের পশ্চিমবঙ্গ সরকার টাকা দিচ্ছে না, কেন্দ্রের বঞ্চনার কথাটা তো আজ নয়। আপনি সুজিতদা জানেন একসময় বামপন্থীরা এই কেন্দ্র বঞ্চনায় বলেই বাংলার মানুষকে 34 বছর ধরে ঘোল খাইয়েছিল, আর এই কেন্দ্র বঞ্চনার গল্প ফেদে মমতা ব্যানার্জি তৃতীয়বার পার হয়ে একদম কেন্দ্রের বঞ্চনা দিয়ে 34 বছর থাকা যায়, তার মানে বঞ্চনাটা ছিল বঞ্চনা দিয়ে গল্প দিয়ে না বঞ্চনার গল্প দিয়ে। আমি বারবার বলছি তো কেন্দ্র রাজ্য সরকার যাক, আজকে কেন বিরোধী দলের নেতা বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, প্রয়োজনে সুপ্রিম কোর্টে যান, কেন যাচ্ছেন না? কারণটা হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টে গেলে তো দেখাতে হবে, কি দেখাতে হবে যে কত খাতে কতজনকে টাকা দিয়েছেন, কত খাতে কত কোটি টাকা এসেছে, কত লোককে দুর্নীতি হয়েছে, রাজ্য সরকার মেনে নিয়েছে, এইটুকু শুনুন। সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যারা দুর্নীতি করেছে কত টাকা পেয়েছে, কত টাকা পায়নি, কতটা কাটমানি গেল, সব তো উল্লেখ করে দেখাতে হবে। বারবার কাটমানি, তারপরে তো সেই বাংলার মানুষ জানে 26,000 চাকরির মতন হয়ে যাবে। আপনি বারবার কাটমানি করে আলোচনাটাকে একটা জায়গায় সীমাবদ্ধ করা, একটা জায়গায় আমি বলতে চাইছি, আমি যেটা বলতে চাই যে আপনি শুনুন, এই যে দুর্নীতি হয়েছে আপনারা যত বলছেন কাটমানি কি, কাটমানি কতভাবে হয়, কাটমানি কিভাবে না হয়, গবেষণা হয়ে যাবে। এবার যদি এইটাকে বলা হয়েছে প্রিন্টেড আকারে বেড়ে গবেষণা হয়ে যাবে, যারা আগামী দিনে মানে করবে তারা এর থেকে উৎসাহিত হবে। সুতরাং ওটা বিষয় না, বিষয় তো রাজ্য সরকার নিজেই একটা টাইমে ধরে নিতে হবে না, পশ্চিমবঙ্গে কাজ আছে, রাজ্য সরকার তো বলেছে তো। কিন্তু আমার প্রশ্নটা, আপনি বৃহত্তর রাজনৈতিক, আপনি তো একজন রাজনৈতিক দলের মুখপাত্র বিজেপি, সুতরাং আপনি এটা ভাবুন যে দুর্নীতি করলো, ধরা যাক আপনি সাধু মানুষ, আপনার ধরুন 300 অনুগামী সাধু মানুষ, তারা দুর্নীতি করেনি, আরও একজন মানুষ ধরুন দুর্নীতি করেছে, যেহেতু করেছে সবাই এনগ্রস, তাদেরকে আপনি বঞ্চনা করলেন, এটা কি রাজনৈতিকভাবে খুব জায়েজ? এটা কি ঠিক পথ বলে মনে করেন? এটাকে অনায়াসে সমাধান করাই আপনাকে আমি বলছি। আপনি এটাই মনে করছেন যে রাজনৈতিকভাবে জায়েজ কিনা? আর যে লোকটা 1,20,000 টাকা পাওয়ার জন্য যা 30,000 টাকা আগে দিয়ে আসতে হচ্ছে, সে ব্যক্তিটার কাছে জায়েজ, কারণ টাকাটা তার নিজের থেকে কাটছে, টাকাটা তার হকের টাকা, টাকাটা ভারত সরকারের দেওয়া টাকা, সেই টাকাটা একজন কেড়ে নিচ্ছে, সে তখন চাইছে আমি টাকাটা কোথা থেকে দেব। আপনাকে একটা কথা বলবো, অন্যভাবে নেবেন না, প্রফেসর আছেন দুজন স্বনাম ধন্য, তৃণমূলের কাটমানিটা নিয়ে আমি আবার শুরুতেই বললাম, এটা নিয়ে ওদের তো ডিফেন্ড করার কিছু নেই এই বিষয়টা। আচ্ছা ধরুন অনেকেই তো আছে সরাসরি ধরুন লয়ার ব্যাংকের কাছে যাচ্ছে, ওখানে কি 1,20,000 পাচ্ছে? একটু ভালো করে খবর নেবেন তো। ধরুন ব্যাংকে গেল, ঠিক আছে, বা লয়ারের মাধ্যম দিয়ে ব্যাংকের সাথে, সেখানে কি উপভোক্তার অ্যাকাউন্টে যায়? সুজিত দা, টাকাটা কিন্তু ব্যাংকে যায় না, টাকাটা উপভোক্তার অ্যাকাউন্টে যায়। উপভোক্তাকে বলা হয় যে তুমি কাজ করতে পারবে, তুমি টাকা তুলতে পারবো, তোমার ব্যাংকের বইটা আমার কাছে, তো এলাকার নেতার কাছে ব্যাংকের বই, টাকা আপনার ঢুকেছে, আপনি তো পাবেন না, আগে টাকা দাও, ব্যাংকের বই নিয়ে টাকা তোলো, বিষয়টা তো অন্য জায়গায়। ব্যাংকের বইয়ের অ্যাকাউন্ট তো নেতার কাছে, আপনি ওই যে বারবার বলছেন না কাটমানি না, আমার কেন যায় না মনে হচ্ছে এই বিষয়টা দ্রুত নিষ্পত্তি হলে আখেরে আমরাও চাই দ্রুত নিষ্পত্তি হোক, বলছি না, আপনারা এক পয়েন্টেই দাঁড়িয়ে রয়েছেন, এবং রাজ্যপালের, আমি সেটা আশ্চর্য হলাম, রাজ্যপাল যখন এটা বলছেন, তারপরে আপনারা বিভিন্ন রকম যিনি দলপতি রয়েছেন, যিনি বিধানসভার আপনাদের, তিনি এটা বললেন যে তিনি পাঠিয়ে দিয়েছিলেন। এই ধরনের আমার কথা হচ্ছে যে এটার একটা বাংলার মানুষ, যারা বুদ্ধিমান মানুষ, যারা ভোটার শিক্ষিত মানুষ থেকে যারা ভুক্তভোগী, প্রত্যেকেই কিন্তু এই ব্যাপারটার একটা
সমাধান একটা আসুক, কেন কেন্দ্র যদি এগিয়ে আসে তার টাকার জোর অনেক বেশি, সে কেন্দ্র ভারত সরকার। সুতরাং এটাকে আপনারা দেখবেন অযথা রাজনীতির কারণে এটা রাজনৈতিক যদি ইস্যু হয়। তাহলে আপনি একটা কাজ করুন, তাহলে কেন্দ্রীয় সরকার সব টাকা দিয়ে এখানে চুরি হয়ে যাক, বাংলার যার পাওয়ার কথা সে পাবে না, সেটা ভালো হবে। না, সব চুরি তো তাহলে কেন্দ্র তো কে সরকারই বলছে স্বীকার না? করেনি। হ্যাঁ? কেন্দ্র সরকার সব জায়গায় ভূয়সী প্রশংসা আছে, বইয়ের বিভিন্ন জায়গায় দেখুন কি, ভূয়সী 100 অনেকগুলো দিনের কাজ। বেশ, আর ধন্যবাদ বাংলার আবার ধন্যবাদ। যোজনা আমি সময় দুটো ক্ষেত্রে অতিক্রান্ত, বারবার বলছি। সময় অতিক্রান্ত। আর ধন্যবাদ বিজেপি মুখপাত্র দীপঙ্কর বাবু আপনাকে, প্রদীপ বাবু আপনাকেও, এবং ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকে যারা দেখলেন আজকের পর্বের জনমত। আজকে পশ্চিমবঙ্গ, আগামীকালও পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট 2025 সালে বাজেট 25-26-এর বাজেট পেশ করবেন কাল অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, এবং আগামীকাল এই বাজেটের মাধ্যমে 2026 পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। অনেক রাজনৈতিক ইস্যুর সাথে দুর্নীতি, কাটমানি, এই যে ইস্যুগুলোর ক্ষেত্রে কোথাও কি একটা জায়গায় জল ঢেলে দিলেন রাজ্যপাল। এখনো পর্যন্ত তার ওখান থেকে কোনো ফার্দার মন্তব্য আসেনি, কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে বিজেপি পরিষদীয় দল থেকে শুরু করে রাজ্য বিজেপি যে অনেকটা বিব্রত, এ ব্যাপারে বলার কোনো অপেক্ষা রাখে না। ধন্যবাদ, নমস্কার।